যাদের শুধু ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক সুদ বাদে আর কোনো আয় নেই, তারা কিভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো। বিশেষত যারা গৃহিণী বা ছাত্র কোনো কারণে ঋণ করেছেন এবং তাদের শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট আছে বা এফডিআর আছে, ডিপিএস আছে, তারা কিভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা স্ক্রিনে এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। দেখুন এইটা আছে সেভিংস অ্যাকাউন্ট। তারপরে একটা আছে ডিপিএস অ্যাকাউন্ট যেখানে প্রত্যেক মাসে ৳১,০০০ করে জমা করা হয়। আর একটা আছে এফডিআর, যে এফডিআর এর ভ্যালু হচ্ছে ৳১,০০,০০০ এবং প্রত্যেক ৩ মাস অন্তর প্রফিট শেয়ার করে। এই ৩ টা অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ডিপিএস এবং এফডিআর কিভাবে আয়কর রিটার্নে দেখাতে হবে সেই বিষয়ে বিস্তারিত দেখব। তো আমরা এখন ই-রিটার্ন সিস্টেমে চলে যাই। ই-রিটার্ন সিস্টেমে যাওয়ার পরে আপনি যখন লগইন করবেন তখন প্রথমেই এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ড থেকে আপনি রেগুলার ই-রিটার্ন এ ক্লিক করবেন। আমি এখন ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিল করব। আর আমি যার আয়কর রিটার্ন দাখিল করব শুধুমাত্র তার ব্যাংক ইন্টারেস্ট আয় আছে, এছাড়া আর কোনো আয় নাই। সেইজন্য আমরা ইনকাম ফ্রম ফিন্যান্সিয়াল অ্যাসেটস এইটা সিলেক্ট করে দেব। আর অন্য কোনো বিষয় সিলেক্ট করার প্রয়োজন হবে না। কিন্তু যদি ওই করদাতার আরো কোনো আয় থাকতো তাহলে সেই অনুযায়ী তার জন্য যেইটি প্রযোজ্য সেই আয়টি সিলেক্ট করে দিতাম। আর এইখানে আর কিছু বিস্তারিত বলার কিছু নাই। কারণ যেহেতু তার ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম নাই সেহেতু নো থাকবে। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করব। এরপরে লোকেশন অফ মেইন সোর্সেস অফ ইনকাম। আমি যে করদাতার রিটার্নটি করতেছি উনি ধানমন্ডিতে থাকেন। সেইজন্য আমরা এইখানে ঢাকা সাউথ সিটি কর্পোরেশনটা সিলেক্ট করে দিব। আর যেহেতু ওনার অন্য কোনো আয় নাই সেহেতু ওনার ট্যাক্স রিবেটের বিষয়টা এখানে প্রযোজ্য না। যদি ওনার রেগুলার ইনকাম ন্যূনতম কর স্ল্যাব থেকে বেশি হতো এবং ট্যাক্স রিবেটের যদি প্রয়োজন হতো সেই ক্ষেত্রে আমরা ইয়েস সিলেক্ট করে দিতাম। আমার এই রিটার্নের ক্ষেত্রে ট্যাক্স রিবেট নেয়ার প্রয়োজন হচ্ছে না, সেইজন্য আমি এখানে নো সিলেক্ট করে দেব এবং নো সিলেক্ট করার সঙ্গে, সঙ্গে একটি পপআপ আসবে। আমরা এখানে ইয়েস সিলেক্ট করে দেব। আর এই করদাতার টোটাল গ্রস ওয়েলথের পরিমাণ ৳৫০,০০,০০০ কম, সেইজন্য আমরা এখানে নো সিলেক্ট করব। এবং এখানে যেই অপশনগুলো আছে এটি কোনোটি প্রযোজ্য নয়। এইজন্য সবগুলোই নো থাকবে। শুধুমাত্র শেষে আইটি 10B যদিও ওনার জন্য ম্যান্ডেটরি নয়, কিন্তু আমি এখানে ইয়েস সিলেক্ট করে আইটি 10B তে ওনার সম্পদের বিস্তারিত বিবরণ আমি জমা দিব। এইজন্য আমি ইয়েস সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করব। এখন দেখুন ইনকাম ফ্রম ফিন্যান্সিয়াল অ্যাসেটস এর যে ফর্মটা সেই ফর্মটা চলে এসেছে এবং এইখানে ফিন্যান্সিয়াল অ্যাসেটস টাইপে বেশ কিছু কিন্তু অ্যাসেটস এর এখানে টাইপ উল্লেখ করা আছে। এর ভিতরে করদাতার জন্য যেইটি প্রযোজ্য সেইটি আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। আমার এই করদাতার জন্য ইন্টারেস্ট, প্রফিট, ব্যাংক অ্যান্ড অর ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে দেখুন এখানে কয়েকটা ঘর আছে। এই ঘরের সকল তথ্যগুলো আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। যেমন প্রথমে ব্যাংকের নাম। আমি যেই করদাতা রিটার্ন করতেছি ওনার সেভিংস অ্যাকাউন্ট আছে সিটি ব্যাংকে, ওইজন্য আমি সিটি ব্যাংক পিএলসি সিলেক্ট করে দিলাম। অ্যাকাউন্ট টাইপে লিখলাম সেভিংস। ব্রাঞ্চ নেম লিখতে হবে ধানমন্ডি ব্রাঞ্চ। অ্যাকাউন্ট নাম্বার, যেহেতু এটা কনফিডেন্সিয়াল তথ্য সেহেতু আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র 101 দিয়েই আমি এই রিটার্নটি কমপ্লিট করব। কিন্তু আপনার এখানে আপনার এই ব্যাংক স্টেটমেন্টে অ্যাকাউন্ট নাম্বারটি পাবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে উল্লেখ করে দিবেন। আর গ্রস প্রফিট আমি আমার কাজের সুবিধার জন্য এইখানে একটা এক্সেলে ফরম্যাট করে নিয়েছি যে ওনার টোটাল ইন্টারেস্ট কত, টিডিএস কত, এক্সাইজ ডিউটি কত এবং ব্যালেন্স কত। এখান থেকে তথ্য নিয়ে আমি ওনার রিটার্নটি পূরণ করব। আপনারা চাইলে ব্যাংক স্টেটমেন্ট থেকে তথ্যগুলো নিতে পারেন, কিন্তু ওই ব্যাংক স্টেটমেন্টের যে তথ্যগুলো সেই তথ্যগুলোই এইখানে আমি সামারি করে নিয়েছি আমার কাজের সুবিধার জন্য। ব্যাংক ডিটেইলসটা এখানে ইনপুট দিচ্ছি। এরপর রিলেটেড ফিজ অর চার্জেস, এক্সাইজ ডিউটি যদি কাটে আপনার ব্যাংক থেকে তাহলে সেই এক্সাইজ ডিউটিটা উল্লেখ করে দিবেন। আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টের যদি ডিসেম্বরের শেষের দিকে যান তাহলে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো এক্সাইজ ডিউটি কেটেছে কিনা আপনি দেখতে পারবেন। আমার এই রিটার্নের ক্ষেত্রে ৳১৫০ এক্সাইজ ডিউটি কেটেছে ব্যাংক। ওইজন্য আমি এখানে ৳১৫০ এন্ট্রি দিচ্ছি এবং টিডিএস কেটেছে ৳১৮। এই ৳১৮টা এখানে উল্লেখ করে দিচ্ছি এবং এই অ্যাকাউন্টে সর্বশেষ ব্যালেন্স আছে ৳৪,০৮,৮৯৩। এখন কিন্তু আমার সেভিংস অ্যাকাউন্টের সকল তথ্য দেয়া শেষ। এছাড়াও কিন্তু আমার ডিপিএস আছে এবং এফডিআর আছে এবং ডিপিএস, এফডিআর ২ টা থেকে আমরা ইন্টারেস্ট পাচ্ছি। সেহেতু আমাদেরকে এখানে এড এ ক্লিক করে পরের অ্যাকাউন্টটাও এড করে দিতে হবে। তো একইভাবে এইখানে ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক। আমার অ্যাকাউন্ট টাইপ হচ্ছে এফডিআর, ব্রাঞ্চ হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চ। অ্যাকাউন্ট নম্বরটা আমি লিখে দিচ্ছি 102
গ্রস ইন্টারেস্ট অর প্রফিট। আমার এই অ্যাকাউন্টে গ্রস ইন্টারেস্ট পেয়েছি আমি ৭,৪৬৭ টাকা এবং কোনো এক্সাইজ ডিউটি কাটেনি বা কোনো আদার চার্জেস এই ব্যাংক থেকে করা হয় নাই। ওইজন্য এখানে 0 আসবে। এখানে ম্যান্ডেটরি অ্যামাউন্ট দিতে হবে, তা না হলে কিন্তু আপনার এই ফর্মটি সেভ হবে না। এরপরে টিডিএস, আমার এই অ্যাকাউন্টের এগেইনস্টে টিডিএস কেটেছে ৪৪৭ টাকা এবং সর্বশেষ ব্যালেন্স আছে ১,০০,০০০ টাকা। একইভাবে আমি পরের যে অ্যাকাউন্টে ব্যাংক ইন্টারেস্ট আছে সেই তথ্যগুলো আমি এখানে উল্লেখ করে দেব। এইজন্য আমি এড এ ক্লিক করব। এড এ ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট নামটা এখানে সিলেক্ট করে দেব। এরপরে আমার এই অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে ডিপিএস, ব্রাঞ্চ হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর হচ্ছে 103। আমি কিন্তু এইখানে অ্যাকুরেট অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি না। আপনারা আপনার ব্যাংক স্টেটমেন্টের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই উল্লেখ করে দিবেন। আমি জাস্ট দেখানোর জন্য এখানে 101, 102, 103 দিয়ে দেখাচ্ছি। পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে নিব। কারণ আপনি রিটার্ন সাবমিট করার আগে আপনি চাইলে যেকোনো তথ্যই রিটার্ন থেকে চেঞ্জ করতে পারবেন। এই অ্যাকাউন্টে আমি টোটাল ইন্টারেস্ট পাইছি ২,১৯০ টাকা। রিলেটেড চার্জেস নাই এবং টিডিএস কাটছে ২১৯ টাকা এবং সর্বশেষ ব্যালেন্স আছে এই অ্যাকাউন্টে ৩৫,০১৭ টাকা। তো আমার এই করদাতার ব্যাংক সুদ বা ব্যাংক মুনাফার তো সকল তথ্য আমাদের এখানে ইনপুট করা শেষ। এখন আমি এইটা চাইলে সেভ ড্রাফট করতে পারি বা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের ধাপে চলে যেতে পারি। তো আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের ধাপে চলে যাই। পরের ধাপে চলে গেলে আমার এখানে এক্সপেন্ডিচারের ফর্ম আসছে। আমি এইখানে এক্সপেন্ডিচার ফর্মটা পূরণ করে দিব। আমি এর আগেও রিটার্নে দেখিয়েছি কিভাবে এক্সপেন্ডিচারের ফর্ম পূরণ করতে হয়। তাই আমি এই ভিডিওতে আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি না। আমি জাস্ট এই অপশনটা স্কিপ করে যাচ্ছি। আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস এর যে ফর্মে সেই ফর্মে। অ্যাসেটস এবং লায়াবিলিটিস এ আসার পরে যদি এই করদাতা গত বছরও আয়কর রিটার্নটা অনলাইনে দাখিল করা হয়, সেই ক্ষেত্রে আপনি যদি ইম্পোর্ট এন্ড অটোফিল এ ক্লিক করেন তাহলে তার গত বছরের সকল সম্পদ এবং দায়ের তথ্যগুলো অটোমেটিক্যালি এইখানে ফিল আপ হয়ে যাবে। আর যদি এই করদাতার গত বছরের আয়কর রিটার্নটা অনলাইনে দাখিল করা না হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই করদাতার সকল তথ্য আমাদেরকে ম্যানুয়ালি পূরণ করে দিতে হবে। তো আমি ম্যানুয়ালি পূরণ করার জন্য ১ম এ অ্যাসেটস এ আসলাম। অ্যাসেটস এ এসে যেহেতু ওনার ডিপিএস এবং এফডিআর আছে সেহেতু আমরা এখানে ফিন্যান্সিয়াল অ্যাসেটস এ ক্লিক করব। এরপরে এফডিআর এর তথ্য দেওয়ার জন্য আমরা এখানে ফিক্সড ডিপোজিট এ ক্লিক করব। ফিক্সড ডিপোজিট এ ক্লিক করার পরে দেখুন এইখানে এফডিআর বা টার্ম ডিপোজিট লেখা আসছে এবং এইখানে ব্যাংক নেম সিলেক্ট করে দিতে বলছে, অ্যাকাউন্ট নাম্বার লিখতে বলছে এবং টোটাল অ্যামাউন্টটা লিখতে বলছে। তো যেহেতু আমি এই তথ্যগুলো একবার অলরেডি ইনকামের যে ফর্ম আছে সেই ফর্মে পূরণ করে এসেছি, সে এইখানে আর বিস্তারিতভাবে ফর্মটা পূরণ করা লাগবে না। আমি জাস্ট শুধু এখানে ইম্পোর্ট ফর্ম ইনকামে ক্লিক করব। দেখুন করার সঙ্গে সঙ্গেই আমার ওই এফডিআর এর সকল তথ্য এখানে চলে এসেছে। আমি জাস্ট এটা সিলেক্ট করে সিঙ্ক ভ্যালু দিয়ে দেব। সেক্ষেত্রে দেখুন সরাসরি ওই সকল তথ্যগুলো অটোমেটিক্যালি এই অ্যাসেটস এর ঘরে চলে এসেছে। একইভাবে আমার যে ডিপিএস আছে, ডিপিএস এর যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আমার এখানে আর দ্বিতীয়বার ইনপুট করার দরকার হবে না। আমি সরাসরি ইম্পোর্ট ফর্ম ইনকামে ক্লিক করে ডিপিএস এর সকল তথ্যগুলো সিলেক্ট করে এখানে এড করে দিব। আর একইভাবে ব্যাংক যে সেভিংস অ্যাকাউন্ট ছিল, সেই সেভিংস অ্যাকাউন্টের সকল তথ্য আমি এইখানে এই ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস সিলেক্ট করে নোটস কারেন্সি ব্যাংকস এই অপশনটা সিলেক্ট করে দিব এবং করে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস এ ক্লিক করব। করার পরে একইভাবে আমি ইম্পোর্ট ফর্ম ইনকামে ক্লিক করে সেভিংস অ্যাকাউন্টের সকল তথ্য আমি এইখানে এড করে দিব। দেখুন এখানে অলরেডি আমার সেভিংস অ্যাকাউন্ট, ডিপিএস এবং এফডিআর এর সকল ব্যালেন্স চলে এসেছে। আর ওনার যদি আরো কোনো তথ্য থাকে এই করদাতার, তাহলে আমাদেরকে সেগুলো এইখানে ফিল আপ করে দিতে হবে। তো আমার এই রিটার্নের ক্ষেত্রে ওনার আর কোনো অ্যাসেটস নাই, সেহেতু আর কোনো তথ্য এখানে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র আমার গত বছরের ব্যালেন্সটা এখানে ইনপুট করে দিতে হবে। গত বছর ওনার ব্যালেন্স ছিল টোটাল ১৪,৭৯,৯৯০ টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই অ্যাকাউন্টে তার এফডিআর, ডিপিএস এবং সেভিংস অ্যাকাউন্ট মিলে তার ব্যাংক অ্যাকাউন্টে আছে টোটাল ৫,৪৩,৯১০ টাকা। তাহলে বাকি যে ব্যালেন্সটা থাকে এখানে দেখুন ডিফারেন্স
9,47,550 টাকা। এই ডিফারেন্স অ্যামাউন্টটা উনার নিশ্চয়ই ক্যাশ ইন হ্যান্ড এ আছে। তাই আমি এইটা সেট করে উনার ক্যাশ ইন হ্যান্ড এ এই অ্যামাউন্টটি আমি পেস্ট করে দিব বা বসিয়ে দিব। এখন যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখুন এইখানে ডিফারেন্স 0 আসতেছে। তার মানে হচ্ছে ওনার সকল তথ্যই অ্যাসেটস এবং লায়াবিলিটিস এ এড হয়ে গেছে। এখন আমরা 7 কন্টিনিউ যে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ফর্মে আসবো। ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ফর্মে আসার পরে যদি একটু নিচের দিকে যাই, একদম নিচের দিকে গেলে দেখবেন যে ওনার ট্যাক্স পেয়েবল আছে। এই টাকাটা ট্যাক্স পে করতে হবে। আমরা যদি একটু উপরের দিকে যাই, ওনার টোটাল ইনকাম ৳৯,৬৯০ এবং ট্যাক্স পেয়েবল আছে ৳৯,০৮৪ কিন্তু যেহেতু এই ট্যাক্সটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অলরেডি সোর্স ট্যাক্স হিসেবে কেটে নিয়েছে, সেহেতু আমাদেরকে এই ট্যাক্সটা আর অতিরিক্তভাবে পেমেন্ট করার প্রয়োজন হবে না। আমরা ওই যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে ট্যাক্সগুলো কেটে নিয়েছিল, সেই ট্যাক্সগুলো এখানে অ্যাডজাস্ট করে দেব। সেইজন্য আমরা এই ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ফর্মের মাঝামাঝি যখন আসবো তখন এখানে আপডেট ট্যাক্স পেমেন্ট নামে একটা অপশন দেখতে পাবো। এই আপডেট ট্যাক্স পেমেন্টে ক্লিক করব। আপডেট ট্যাক্স অ্যান্ড পেমেন্টে ক্লিক করার পরে রিটার্ন লেজারে আসবে। রিটার্ন লেজারে আসার পরে রিটার্ন লেজারের বাম দিকে ক্লেম সোর্স ট্যাক্সে ক্লিক করব। এইখানে আমাদের যে ট্যাক্সগুলো সোর্স ট্যাক্সে ডিডাক্ট করা হয়েছিল সেগুলো সবই হচ্ছে ব্যাংক থেকে। তো আমরা ব্যাংক, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সের যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে দেব। এরপরে আর কিছুই করা লাগবে না। শুধু এখানে সিঙ্ক ফ্রম ইনকামে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে ৩ টা ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেই ৩ টা ব্যাংক অ্যাকাউন্টে সিলেক্ট করে এখানে সিঙ্ক ভ্যালুসে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের যে ট্যাক্স গুলো ডিডাকশন হয়ে গেছিল সেই ডিডাকশন অ্যামাউন্ট গুলো এখানে আপডেট হয়ে যাবে। আমি যদি একটু ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করি, এইখানে দেখুন অলরেডি সোর্স ট্যাক্সে আমাদের যে ৳৯৮৪ ডিডাকশন হয়েছিল সেই ৳৯৮৪ চলে এসেছে। এবং আমি যদি গো টু ই-রিটার্ন এ ক্লিক করে আবার যদি ই-রিটার্ন সিস্টেম ফিরে যাই এবং ই-রিটার্ন সিস্টেমে আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ফর্মে আসার পরে একদম নিচের দিকে যদি আসি, এখন দেখুন আমার ৳৯৮৪ আপডেট হয়ে গেছে। এখন কিন্তু এই পেবেলে ৳৯৮৪ দেখাচ্ছে না। এই ৳৯৮৪ অলরেডি আমাদের যে ট্যাক্স পেমেন্ট করেছি সেই পেমেন্টটা আপডেট হয়ে গেছে। তো এইভাবেই আপনারা আপনাদের ব্যাংকের যে ইন্টারেস্ট বা মুনাফা থাকে সেই মুনাফাগুলো আপনারা ১ম এ ইনকাম ফর্মে ইনপুট দিবেন। তারপরে আপনারা ওই ইনকাম ফর্ম থেকে আপনারা অ্যাসেটস এবং লায়াবিলিটিস এ এসে এড করে নিবেন এবং একইভাবে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ফর্মে এসে আপনার ডিডাকশন ক্লেম করে নিবেন। তো এই ছিল আজকের এই বিষয়ে ভিডিও। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এছাড়াও আপনারা কোন, কোন বিষয়ে ভিডিও চান কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের পরামর্শ অনুযায়ী নতুন ভিডিও তৈরি করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।